বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতেছি আজকে চ্যাপ্টার 3 ফোর্স। এখন আমি আপনাদেরকে এর আগে যখন চ্যাপ্টার 2 পড়িয়েছি তখন আমি আপনাদেরকে হয়তো বলেছিলাম যে মোশন ফোর্স এই দুইটা চ্যাপ্টারের মধ্যে আসলে দুটো টার্মিনোলজি আমি ইউজ করেছিলাম। একটা হচ্ছে কাইনেটিক্স, আরেকটা হচ্ছে কাইনেমেটিক্স। আমি বলেছিলাম কাইনেমেটিক্স নিয়ে যখন আলোচনা করা হয় তখন আমরা শুধুমাত্র ইফেক্ট নিয়ে আলোচনা করি, সেখানে আমরা কজ বা কারণ নিয়ে আলোচনা করি না, তাই তো? দ্যাট মিনস একটা অবজেক্ট যখন মোশনে আছে তখন তার ডিসপ্লেসমেন্ট কতটুকু, তার ভেলোসিটি কতটুকু, তার এক্সেলারেশন কতটুকু, এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজি, কিন্তু কখনোই আমরা জিজ্ঞেস করি না যে এগুলো কেন হয়েছে, কোন একটা অবজেক্ট কেন ডিসপ্লেস করছে, কোন একটা অবজেক্টের ভেলোসিটি কেন আছে কেন নাই, এই কোয়েশ্চেন গুলো আমরা করি না। যখন আমরা কাইনেটিক্স নিয়ে আলোচনা করব, কাইনেটিক্স এর মধ্যে আমরা একই সাথে কজ এবং ইফেক্ট দুটো নিয়ে আলোচনা করি, এবং চ্যাপ্টার 3 ফোর্স যেটা, সেটা আসলে আমাদের কাইনেটিক্স এর একটা পার্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এটা পরবর্তীতে কাজে লাগবে। এখন চ্যাপ্টারের নাম যেহেতু ফোর্স, এটা একটা কোয়ান্টিটি, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা নিয়ে আসলে কারো কোনো সন্দেহ আশা করি নাই। এবং এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা এটা কোনো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না, বরং এটা একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা আমরা বলতে পারি, তাই না? এবং আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, এই কোয়ান্টিটিটা অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা স্কেলার না। দ্যাট মিনস আমার ফোর্সের একটা ম্যাগনিটিউড আছে, সবসময় ফোর্সের ম্যাগনিটিউড থাকবে, ফোর্সের অবশ্যই একটা সার্টেন ডাইরেকশন থাকবে, এবং পাশাপাশি ইট উইল ওবে, ফোর্স উইল ওবে ভেক্টর অ্যাডিশন ল। এটা আমি আপনাদেরকে ভেক্টর কোয়ান্টিটির ডেফিনেশনের সময় বলেছিলাম যে এই তিনটা কন্ডিশন থাকতে হয় ফোর্সের, এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স বলেন, কন্ডিশন বলেন আছে। তো এখন যদি প্রশ্ন হয় যে ফোর্স আসলে কিরকম কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, ডিরাইভড কোয়ান্টিটি, এবং এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, বাট ফোর্স কি, হোয়াট ইজ ফোর্স, যদি এই কোয়েশ্চেন আমরা করি, আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। গত ক্লাসের পিডিএফটা আমি দেই নাই, গত ক্লাসের আজকের ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দিব একবারে। কিন্তু তার আগে বলেন, আমি আপনাদেরকে বেশ কিছুদিন আগে একটা গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভের লিংক দিয়েছিলাম, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে আপনাদের সবগুলো পিডিএফ পেয়েছেন। সেই লিঙ্কটা কি পেয়েছিলেন বা ওখান থেকে নামিয়েছিলেন? এনিওয়েজ, আমরা হচ্ছে গিয়ে যেখানে ছিলাম সেখানে আবার ফেরত যাই। আমরা বলছিলাম যে ফোর্স হচ্ছে গিয়ে একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা ডিরাইভড কোয়ান্টিটি, এবং হ্যাঁ, এই দুইটাই আসলে। এনিওয়েজ, যার ভেক্টর কোয়ান্টিটি যেহেতু তার ম্যাগনিটিউড থাকবে, তার ডিরেকশন থাকবে, এবং ইট উইল ওবে ভেক্টর ডিরেকশন লজ। এখন আমরা আসলে হোয়াট ইজ ফোর্স এই ব্রেকডাউনের দিকে আসলে যাইতেছিলাম আস্তে আস্তে। তো হোয়াট ইজ ফোর্স এইটা বোঝার জন্য, এটা জানার জন্য আমাদেরকে আসলে নিউটনস লজ অফ মোশন পড়তে হবে সবার আগে। ঠিক আছে, তো দ্যাট ইজ বাই আমরা যেটা করব, নিউটনস লজ অফ মোশন যেটা আছে, যে তিনটা ল আছে সেই তিনটাতে চলে যাব শুরুতে, এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে ফোর্সকে ডিফাইন করব। নিউটনস লজ অফ মোশন, আপনারা সবাই জানেন তিনটা মোশনের ল আছে। তার মধ্যে আমি বলি একটু, আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই যে কেন আসলে তিনটা মোশনের ল আমাদেরকে পড়তে হবে জানার জন্য যে হোয়াট ইজ ফোর্স। তার কারণ হচ্ছে, আমি সবসময় বলেছি যে কোনো কোয়ান্টিটির ডেফিনেশনের দুইটা পার্ট থাকে, একটা হয় কোয়ালিটেটিভ ডেফিনিশন, একটা হয় কোয়ালিটেটিভ ডেফিনিশন। ওকে, তো নিউটন ফার্স্ট ল যেটা, ফার্স্ট ল থেকে আমরা ফোর্সের কোয়ালিটেটিভ ডেফিনিশন পাবো, এটা মাথায় রাখবেন, এটা অনেক সময় এমসিকিউতে আসে। নিউটনের ফার্স্ট ল যেটা আছে সেখান থেকে আমরা ফোর্সের কোয়ালিটেটিভ ডেফিনেশন পাবো। নাম্বার 2 তে আসবে কোয়ান্টিটেটিভ ডেফিনেশন, কোয়ান্টিটেটিভ ডেফিনেশন। এই কোয়ান্টিটেটিভ ডেফিনেশন আসবে হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে। ওকে, তো দিস ইজ ওয়াই নিউটনের লজ অফ মোশন গুলোকে আমাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে, টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ফোর্স। আচ্ছা স্যার, আগের স্লাইডটা একবার একটু দেখানো যাবে? অবশ্যই, আগের স্লাইড হচ্ছে এটা। থ্যাংক ইউ স্যার। নো ওয়ারিজ। আর 39 মিনিট পর, 39 মিনিটস পর আসলে কলটা শেষ হয়ে যাবে, তখন আমরা নতুন আরেকটা মিটিং লিংক দিব, জাস্ট এটা জানিয়ে রাখলাম।
এনিওয়েজ, তো আমরা পরের স্লাইডে যাই। আসলে যেটা বলছিলাম যে নিউটনস লজ অফ মোশন থেকে আমাদের ফোর্স আসবে এবং সেই ফোর্সের ডেফিনিশন গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ফার্স্ট ল থেকে আমরা কোয়ালিটেটিভ ডেফিনিশন পাবো এবং সেকেন্ড ল থেকে আমরা কোয়ান্টিটেটিভ ডেফিনিশন পাবো। আচ্ছা, ভালো কথা। এখন যেটা আমি আপনাদেরকে শুরু করব সেটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। নিউটন ফার্স্ট ল অফ মোশন, ফার্স্ট ল অফ মোশনের ডেসক্রিপশনটা আগে আমরা দিব এবং সেই ডেসক্রিপশন থেকে আমরা তারপর একটা দুটো কোয়ান্টিটি আছে, যেমন ইনার্শিয়া একটা কোয়ান্টিটি আছে, সেটা আমরা ফার্স্ট ল থেকে পাই। ফোর্সও একটা কোয়ান্টিটি যেটা আমরা ফার্স্ট ল থেকে পাই, বাট টোটালি না, জাস্ট কোয়ালিটেটিভ পার্সপেক্টিভটা পাই। তো ফার্স্ট লতে বলা হয়েছে ইফ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড। এখন এখানে একটা কথা আছে যে এক্সটার্নাল ফোর্স, এই এক্সটার্নাল কথাটা অ্যাড করা অবশ্যই দরকার, ঠিক আছে? কেন একটু পরে বলছি। ইফ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড দেন a body at rest then a body at rest will remain at rest and a body in motion will continue its motion along a straight line in uniform speed. এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ মোশন, নিউটনস ফার্স্ট ল অফ মোশন। এখন আমি যেটা বলছিলাম আমি আপনাদেরকে যে দের ইজ এ রিজন আমরা এই জায়গাটাতে এক্সটার্নাল ফোর্স কথাটা ইউজ করেছি। কেন এক্সটার্নাল ফোর্স কথাটা আমরা আসলে ইউজ করেছি? দ্যাটস বিকজ আমি যদি নর্মালি চিন্তা করে দেখি যে আমার কাছে একটা অবজেক্ট আছে, এই ধরনের একটা বক্স আছে, তো এই বক্সের মধ্যে আমরা যদি একটা অ্যাটমিক লেভেলে ইমাজিনেশনে যাই, তাহলে এই বক্সের মধ্যে অনেকগুলো মলিকিউল বা অ্যাটম নিজেদের মধ্যে একটা সার্টেন স্ট্রাকচার মেনটেন করে আছে এবং প্রত্যেকটা মলিকিউল নিজেদেরকে কোনো না কোনো একটা ফর্ম অফ অ্যাট্রাকশনের মাধ্যমে ধরে রাখছে, আদারওয়াইজ তো তারা আসলে থাকতো না, তাই না? এই প্রত্যেকটা মলিকিউলের মধ্যে কোনো না কোনো ফর্ম অফ অ্যাট্রাকশন আছে, যেটাকে আমরা ইন্টার মলিকিউলার ফোর্স বলি, রাইট? তো এই ফোর্সটাকে আমরা আসলে নিউটনস ফার্স্ট ল এর মধ্যে মানে ধরবো না, বিকজ দিস ইজ সামথিং দ্যাট ইজ ইন্টারনাল টু দি অবজেক্ট এবং এটার জন্য আসলে এই অবজেক্টের মোশন বা ডাইনামিক স্টেট, সে কি দাঁড়ায় থাকবে নাকি চলাচল করবে, সেটা ডিকটেটেড হয় না। বুঝাইতে পারছি? তো এই জন্য এখানে এক্সটার্নাল ফোর্স কথাটা বলাটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা এটা বইয়ে পড়বেন, সামনে আমি পড়াবো এই চ্যাপ্টারের মধ্যে যে ফোর্স আসলে চারটা ফান্ডামেন্টাল ফোর্স আছে। উই হ্যাভ ফোর ফান্ডামেন্টাল ফোর্সেস, ফোর ফান্ডামেন্টাল ফোর্সেস। এটা আমরা বোধহয় ক্লাস 2-3 এর দিকে গিয়ে পড়াবো, বাট এনিওয়েজ মানে ক্লাস 2-3 অফ চ্যাপ্টার 3। ফান্ডামেন্টাল ফোর্সের প্রথমটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আমি নামগুলো লিখে দিচ্ছি যেহেতু ফান্ডামেন্টাল ফোর্স কথাটা চলে আসছে। প্রথমটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। নাম্বার 2 হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। নাম্বার 3 হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এবং নাম্বার 4 হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। কেউ কিছু কি জিজ্ঞেস করতে চান, বলতে চান? আচ্ছা, তো এই যে চারটা ফোর্স আছে, এই চারটা ফোর্সকে আমরা ফান্ডামেন্টাল ফোর্স বলি। কেন বলি, তারা প্রত্যেকে কি মিন করে, সেটা আমি পরে বোঝাবো। এই কথাটা আমি এই জন্য নিয়ে আসলাম বিকজ এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্স এগুলো সবসময় ইন্টারনাল টু দি অবজেক্ট অথবা ইন্টারনাল টু দি বডি, এবং এইটা এই দুটা ফোর্স আসলে একটা নিউক্লিয়াসের ইন্টিগ্রিটি মেনটেন করে। এই দুইটা ফোর্সের জন্য নিউক্লিয়ার, এই দুইটা ফোর্সই আসলে নিউক্লিয়াসের ভেতরে থাকে অ্যাক্টিভ এবং নিউক্লিয়াসের ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনের জন্য দায়ী হয় এরা। তো এগুলোর জন্য সাধারণত আমরা এই নিউটনস ফার্স্ট ল অফ মোশন, যেখানে একটা বডি অ্যাট রেস্ট উইল রিমেইন অ্যাট রেস্ট, এইটা আসলে অ্যাপ্লিকেবল না। কজ ইন এনি সিচুয়েশন একটা রেস্ট বডির উপরেও যেরকম ইন্টারনাল ফোর্স গুলো অ্যাক্টিভ, একটা মোশনে থাকা বডির উপরেও এই ইন্টারনাল ফোর্স গুলো
অ্যাক্টিভ থাকে সবসময়, ঠিক আছে? তো দিস ইজ ওয়াই এই এক্সটার্নাল ফোর্স কথাটা বলা খুবই ইম্পর্টেন্ট। নিউটনস ফার্স্ট ল অফ মোশন, এটা আমরা কখনোই মিস করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, তো এরপরে যেটা বলা হচ্ছে যে দেন আ বডি, যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে কি হয়? A body at rest will remain at rest, and a body in motion will continue its motion, which means a body has a tendency, এই লটা আমাদেরকে বলে দেয়, a body has a tendency to preserve the state it is in. Body has a tendency to preserve the state it is in. That means একটা অবজেক্ট যেই স্টেটে আছে সেই স্টেটটা সে রিটেইন করতে চায়, এটাকে আমরা বলি ইনার্শিয়া। এই টার্মটা বা এই টপিকটাই হচ্ছে আমাদের জন্য ইনার্শিয়া। ইনার্শিয়া আমরা জানি, বইয়ে হয়তো পড়েছি দুই টাইপ, একটাকে আমরা স্ট্যাটিক ইনার্শিয়া বলি, আরেকটাকে আমরা কাইনেটিক ইনার্শিয়া বলি। স্ট্যাটিক ইনার্শিয়া বলতে আমরা বুঝি বডি অ্যাট রেস্ট রিমেইনস রেস্ট, বডি অ্যাট রেস্ট রিমেইনস অ্যাট রেস্ট, এটাই হচ্ছে আমাদের জন্য static inertia. And the other one, a body in motion moves along a straight line with uniform velocity, সেটা হচ্ছে kinetic inertia, ঠিক আছে? তো এই যে ইনার্শিয়ার পুরো কনসেপ্টটা, এটা আমাদেরকে নিউটনস ফার্স্ট ল অফ মোশন দেয় বাই দিজ লাইনস। এই হোয়াইট আন্ডারলাইন লাইনগুলো থেকে আমরা আসলে এই ইনার্শিয়া টপিকটা বা টার্মটা সম্পর্কে আইডিয়া পাই। এবং আমরা যদি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেখি, মনে করো দিস ইজ আ সারফেস অর পাথ, এই সারফেসের উপরে লেটস কনসিডার একটা বক্স আছে, যেই বক্সের ম্যাস আমরা বললাম মনে করো m1, এবং আমাদের আরেকটা সারফেস আছে নিচে, সেই সারফেসের উপর মনে করো আরেকটা ডিফারেন্ট বক্স আছে, এবং সেই বক্সের ম্যাস মনে করো আমরা বলছি m2। আমি যদি এই m1 ম্যাসের অবজেক্টকে ফোর্স দেই এবং m2 ম্যাসের অবজেক্টকেও ফোর্স দেই, ইমাজিন করো রিয়েল লাইফ, এখানে ফোর্সের ডেফিনেশন কি সেটা পরের কথা, একাডেমিক চিন্তা বাদ দাও। আমরা যদি হচ্ছে গিয়ে এখান থেকে তোমাদেরকে মানে প্র্যাকটিক্যাল এই চিন্তাটাকে নিয়ে আসতে চাই, তাহলে তুমি বুঝতে পারছো যে যেহেতু দুটোর ম্যাস ডিফারেন্ট, একটার ভর বেশি একটার ভর কম, তো তুমি দুইটাকে একই অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে সামনে টানতে পারবা না। এটা তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল আমি শিওর পড়ার টেবিলে বা তোমাদের রুমে হয়, যে পড়ার টেবিলের উপর যদি অনেকগুলো বই স্ট্যাক করা থাকে, তাহলে সেই পড়ার টেবিলটাকে টান দিয়ে সরাতে একটু সমস্যাই হয়, একটু ঝামেলাই হয়, তাই না? অথচ যদি একটা টেবিল এরকম মাত্র বাসায় নিয়ে আসা হয়েছে, ওটার উপর কোনো লোড দেওয়া নাই, কোনো অবজেক্ট নাই, ওটাকে টানতে খুব একটা সমস্যা হয় না, বিকজ when you put more objects on it, ওটার মাস বেড়ে যায়। এবং ওই তো, যত তুমি তার ম্যাস বেশি দেখছো, তার নিজের টেন্ডেন্সি রিটেইন করার যে কি বলবো অ্যাবিলিটি তত বেশি। দ্যাট অ্যাবিলিটি টু রিটেইন স্টেট ইজ ডিপেন্ডেন্ট অন ফোর্স, ডিপেন্ডেন্ট অন ম্যাস, ঠিক আছে? আই হোপ এই লাইনটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। কথাটা এই জন্য বলছি বিকজ দের ইজ আ ফেমাস লাইন ইন দ্য বুক, সামওয়্যার ইন দ্য বুক, আপনারা দেখবেন বলা আছে দ্য মেজারমেন্ট অথবা দ্য মেজার অফ ইনার্শিয়া, দ্য মেজার অফ ইনার্শিয়া ইজ ম্যাস। কোনো একটা অবজেক্টের ইনার্শিয়া আছে নাকি নাই সেটা আমি কি দিয়ে বুঝবো? ম্যাস দিয়ে বুঝবো। দ্য গ্রেটার দ্য ম্যাস, the greater the mass, the greater its inertia. ইনার্শিয়াকে তো আমরা একভাবে ডিফাইন করলাম, the tendency to retain its state। আরেকটা ভাবে ডিফাইন করা যায় যে how hard it is to move an object or to change the motion of an object, এটাকেও আমি ইনার্শিয়া বোঝাতে পারি। আমি বলছি, একটু লিখে দেই, how hard it is to move or to change the motion state, এটাকে মোশন স্টেটও বলে, কোন কোন জায়গায় এটাকে ডাইনামিক স্টেটও বলে, একই কথা, ঠিক আছে? মোশন স্টেট, ডাইনামিক স্টেট দুভাবেই বলে। ডাইনামিক স্টেট ইজ মোর একাডেমিক্যালি কারেক্ট
মোশন স্টেট অনেকটা একটা কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ, মানে কথিত ভাষার মতো। এনিওয়েজ, হাউ হার্ড ইট ইজ টু মুভ অর টু চেঞ্জ দ্য ডাইনামিক স্টেট অফ অ্যান অবজেক্ট, এটাকেও আপনি ইনারশিয়া হিসেবে টার্ম করতে পারেন। দিস ইজ অলসো নোন অ্যাজ ইনারশিয়া, এটাকেও আপনি ইনারশিয়া বলতে পারেন। ঠিক আছে, দুটো একই জিনিস, essentially দুটো একই জিনিস। এবং এই ইনারশিয়ার যে মেজার সেটা হচ্ছে mass. The greater the mass, the greater the inertia. ওকে, ওকে, এইটুকু কি আমি ক্লিয়ার করতে পেরেছি? আপনারা এইটুকু বুঝতে পেরেছেন? টেক্সট দিলেই হবে আমাকে, মানে এই চ্যাট বক্সে টেক্সট দিলেই হবে বা হোয়াটসঅ্যাপে টেক্সট দিলেই হবে যে জি স্যার বুঝতে পেরেছি অর সামথিং। কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ফার্দার মুভ করব। আচ্ছা, আনুষ্কা কিছু বলতে চাচ্ছিলেন? বলতে চাইলে বলতে পারেন। স্যার ইনার্শিয়াটা একটু আবার বুঝিয়ে দিলে ভালো হয়। মানে অবশ্যই। ইনার্শিয়া কাইনেটিক্স বলতে আপনি কি বলতেছিলেন? ইনার্শিয়া কাইনেটিক্স বলতে আসলে কিছু বোঝাচ্ছিলাম না, বলছিলাম যে ইনার্শিয়া ইজ অফ টু টাইপ। ওখানে যেটা বলছিলাম, ইনার্শিয়া দুই টাইপের হতে পারে। মানে ইনার্শিয়াটা কি? ইনার্শিয়াটা হচ্ছে দ্য টেন্ডেন্সি of an object to retain মানে ধরে রাখা। ঠিক আছে, ইটস স্টেট। তার মানে হচ্ছে আপনার বাসার টেবিলের উপরে যে পড়ার টেবিলের বইগুলো আছে বা কোনো বক্স আছে, যাই আছে না কেন, ও যে স্টেট আছে, অ্যাট রেস্ট আছে, ও এই অ্যাট রেস্ট ধরে রাখতে চায়, সে থেমেই থাকতে চায়, সে নড়াচড়া করতে চায় না। অথবা আপনি যদি হচ্ছে গিয়ে রাস্তায় বা মনে করেন একটা স্মুথ একটা রাস্তা আপনি পেয়েছেন, সেই স্মুথ রাস্তায় যদি আপনি একটা বল এরকম গড়ায় দেন, তাহলে ওই বলটা থামতে চাইবে না, বিকজ ইট ইজ ইন মোশন। ঠিক আছে, যে কোনো অবজেক্ট এই যে সে যেই অবস্থায় আছে সেই অবস্থাটা ধরে রাখতে চায়। কখন ধরে রাখতে পারে না? যখন এই রাস্তাটা যদি ধরেন ফ্রিকশন মুক্ত না হয়, যদি স্মুথ না হয়, সেটা যদি রাফ হয়, তাহলে হচ্ছে গিয়ে এই রাফনেস কি করবে, আমার এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টের সামনে যাওয়াটাকে বাধা দিবে, অপোজ করবে। তো ও আস্তে 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 স্লো ডাউন করবে, যেটা রিয়েল লাইফে হয়। একটা বল গড়াই দিচ্ছেন, কিছু দূর আগাইছে, আগাই দিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে থেমে গেছে, কারণ ওর আর এনার্জি নাই, ওকে আমি ফ্রিকশন দিয়ে আটকাই দিছি। অথবা আপনার টেবিলের উপর যে বইটা আছে, কোনো কারণে যদি ভূমিকম্প হয়, টেবিল নড়াচড়া করে, তাহলে এই বইটা টেবিল থেকে পড়ে যেতে পারে, তাই না? যদি এরকম কোনো নড়াচড়া করানো না হয়, এই যে নড়াচড়া করাবেন, এটাই তো আপনার হচ্ছে গিয়ে নিউটনস ফার্স্ট ল অনুযায়ী এক্সটার্নাল ফোর্স। অথবা আপনি যে এই যে বলটা গড়াই দিচ্ছেন একটা সার্ফেসের উপরে, সেই সার্ফেসের মধ্যে রাফনেস আছে, সেটা স্মুথ না, দ্যাট মিনস সেখানে কি আছে, সেখানে ফ্রিকশন আছে, ঘর্ষণ আছে, আপনাকে থামানোর চেষ্টা করছে, রেজিস্ট করছে, তাই না? পা পিছলায় যেতেছে না, এরকম সার্ফেস যেগুলো আটকায় থাকে শক্ত করে, বলে না যে মাটি কামড়ায় আটকায় আছে, তো ওই মাটি কামড়ানোটাকে আমরা আসলে ফ্রিকশন বলি। এটাও ফোর্স চ্যাপ্টারে আছে, পড়াবো আমি ইনশাল্লাহ। তো এই প্রত্যেকটাই হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এই এক্সটার্নাল ফোর্স থাকলেই কেবলমাত্র আমার অবজেক্ট গুলো তাদের এই স্টেট রিটেইন করতে পারে না। আর যদি এক্সটার্নাল ফোর্স না থাকে, তাহলে সে তার ওই স্টেটটা রিটেইন করবে, এটাকেই আমরা ইনার্শিয়া বলি। তো যেহেতু ইনার্শিয়া দুই রকম বস্তুর মধ্যেই থাকে, অ্যাট রেস্ট বস্তুর মধ্যেও থাকে, মোশনে থাকা বস্তুর মধ্যেও থাকে, তাই ইনার্শিয়া ইজ অফ টু টাইপস, ইজ অফ টু টাইপস। একটাকে বলছি আমরা স্ট্যাটিক ইনার্শিয়া, আরেকটাকে আমরা বলছি কাইনেটিক ইনার্শিয়া। যখন একটা অবজেক্ট অ্যাট রেস্ট রিমেইনস অ্যাট রেস্ট, তাকে আমরা বলি স্ট্যাটিক ইনার্শিয়া। An object in motion is moving or continuing its motion without any change in its velocity. তার মানে it is continuing its motion along a straight line in uniform speed. এক, আমি বললাম ইউনিফর্ম স্পিডে আছে স্ট্রেট লাইনে। যখন আমি ইউনিফর্ম স্পিড বলছি, তখন অবশ্যই আমার স্ট্রেট লাইন কথাটা থাকতে হবে। আর যদি আমি বলি ইউনিফর্ম ভেলোসিটি, তখন আমার স্ট্রেট লাইন কথাটা না থাকলেও চলবে। ঠিক আছে, দুই ভাবেই বলা যায়। তো যদি একটা অবজেক্ট ইন মোশন কন্টিনিউস ইন মোশন ইন অ্যান ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে সেটাকে আমরা বলবো কাইনেটিক ইনার্শিয়া, বিকজ সে তার ওই মোশনে থাকার টেন্ডেন্সি ধরে রাখতেছে বা বজায় রাখতেছে।
এবার বুঝতে পারছেন আনুষ্কা? Yes, sir. Thank you. নো ওয়ারিজ। মুবাশির, আপনি বুঝতে পারছেন? আপনার কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার, কোনো কোয়েশ্চেন নেই। ওকে, তেহজিব, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে করবেন। গোলাম সারোয়ার, উনি আসলে কে বুঝতে পারছি না, সাবরিহা হতে পারেন হয়তো, বা ধারণা করে নিচ্ছি। ইয়েস স্যার। ওকে, নাইস। তাকি, সাবরিহা কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। নাইস। তাকি, আই গেস আপনারও কোনো কোয়েশ্চেন নাই। ওকে, ভেরি গুড। সো এই হচ্ছে ইনার্শিয়া। এখন দেখেন, এই যে ইনার্শিয়াটাকে বোঝাতে গিয়ে, ব্রেকডাউন করতে গিয়ে আমরা অলরেডি বলে ফেলছি এক্সটার্নাল ফোর্স কি করে। এক্সটার্নাল ফোর্স যদি থাকে তাহলে অবজেক্ট ইনার্শিয়া ধরে রাখতে পারে না, আর এক্সটার্নাল ফোর্স যদি না থাকে তাহলে অবজেক্ট ইনার্শিয়া ধরে রাখতে পারে। তো আমি তাহলে বলতে পারি যে ফোর্স অথবা এক্সটার্নাল ফোর্স, যেটাই বলেন না কেন, ফোর্স অথবা এক্সটার্নাল ফোর্স, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। শুরুতেই আমরা এটা বলছি, ইট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। Force is a physical quantity and obviously a vector, and a vector on top of that, which changes or tries to change the inertia of an object. Force হচ্ছে এমন একটা physical quantity and a vector quantity which changes or tries to change the inertia. আইদার চেঞ্জ করবে অথবা চেঞ্জ করার ট্রাই করবে। কি চেঞ্জ করার ট্রাই করবে? ইনার্শিয়া অফ অ্যান অবজেক্ট। সেটা স্ট্যাটিক ইনার্শিয়াও হতে পারে, সেটা কাইনেটিক ইনার্শিয়াও হতে পারে। বুঝতে পেরেছি? এটাই হচ্ছে ফোর্স। মানে একটু আগে যেটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে টেবিলের উপর বই আছে, টেবিল কোনো কারণে ঝাঁকি খাইছে, ঝাঁকি খায়া হচ্ছে গিয়ে এই টেবিল থেকে বইটা পড়ে গেছে। তো ঝাঁকি যে খাইছে, এই ঝাঁকিটাই হচ্ছে সেই এক্সটার্নাল ফোর্স, যা ওকে অ্যাট রেস্টে থাকতে দেয় নাই। অথবা সেকেন্ড কেসে, আমার বলটা গড়ায় যাচ্ছিল, আমার এখানে রাফনেস অফ দ্য সারফেস আছে, দ্যাট মিনস ফ্রিকশন আছে, সেই ফ্রিকশন ওকে সামনে মুভ করতে দেয় নাই, বা মুভ করাটা কন্টিনিউ রাখতে দেয় নাই। এটাকেই আমরা বলছি হচ্ছে মোশন, তাই না? মানে কাইনেটিক ইনার্শিয়াকে সে ব্রেক করছে। এখন আমি কি বলছি, মানে আইদার চেঞ্জ, ট্রাইস টু চেঞ্জ, এই কথাটা ইউজ করতে পারেন, অথবা আপনি উইচ ব্রেকস, মানে চেঞ্জের জায়গায়, চেঞ্জের মানে বিপরীতে আর কি, আপনারা ব্রেকস এই কথাটা ইউজ করতে পারেন। আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। চেঞ্জেস এর জায়গায় আপনি ব্রেকস অর ট্রাইস টু ব্রেক, এই কথাটাও, এই টার্মটাও, এই শব্দটা ইউজ করতে পারেন। ইনার্শিয়াকে ব্রেকও করা যায়, চেঞ্জও করা যায়। ঠিক আছে, দুইটা একই কথা মিন করে। তো আমরা তো বুঝতে পারছি যে ওই যে পড়ার টেবিল ঝাঁকে খাইলে বই পড়ে গেছে, এটা তো চেঞ্জ হয়ে গেছে। অথবা বল গড়ায় যাচ্ছে, রাফনেস আছে, তাই আস্তে আস্তে থেমে গেছে কিছুক্ষণ পর বল, এটা তো তার স্টেট চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জেস অর ব্রেকস বললেই হইতো। ট্রাইস টু চেঞ্জ বা ট্রাইস টু ব্রেক কথাটা কেন বলা হইলো? তার কারণ হচ্ছে, আপনার বাসায় যে আলমারিটা আছে, সেই আলমারিটাকে আপনি এখন অনেক জোরে টান দেওয়া শুরু করেন, দেখবেন সে আসলে নড়াচড়া খুব একটা করবে না, করার চেষ্টা করবে না। অথবা যদি কোনো কারণে আলমারি নড়াচড়া করে, আপনি আপনার বাসার যে ওয়ালটা আছে, সেই ওয়ালটাকে ধরে যদি টানাটানি শুরু করেন, সেই ওয়ালটা কোনোভাবেই নড়বে না, ভাঙা যেতে পারে, ওটা ডিফারেন্ট ইস্যু, বাট সেই ওয়ালটা নড়বে না। দ্যাট মিনস আপনি এক্সটার্নাল ফোর্স দিছেন, কিন্তু তার ইনার্শিয়া ব্রেক হয় নাই। কেন হয় নাই সেটা পরের কথা, বাট ইনার্শিয়া ব্রেক হয় নাই। তো ইনার্শিয়া যদি ব্রেক না হয়, আপনি তো ফোর্স দিছেন, দিছেন না, এটা অস্বীকার করা যায় না। তো ওই ফোর্সটা কি করছে? সেই ইনার্শিয়াটাকে ভাঙার ট্রাই করছে। ও এই ওয়ালটাকে বা এই আলমারিটাকে সরানোর ট্রাই করছে, পারে নাই, এতটা স্ট্রং ছিল না। কেন পারে নাই সেটা আমরা ফার্দার আরো চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার গুলোতে পড়বো। প্রেশার একটা চ্যাপ্টার আছে, মানে যেখানে আমরা হচ্ছে গিয়ে একটি বিভিন্ন স্ট্রাকচারাল প্রপার্টি অফ ম্যাটার নিয়ে কথা বলি, ওখানে আমরা এটা ডিটেলসে পড়বো। বাট দ্যাট মিনস আমরা যে ফোর্স দিব, সবসময় যে সাকসেসফুল ইনার্শিয়া ব্রেক হবে, ঘটনাটা এরকম না। কোনো কোনো সময় ব্রেক নাও হতে পারে, বাট যখন ব্রেক হচ্ছে না, তখন ফোর্স আসলে কি করছে? ফোর্স সেই ইনার্শিয়াটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা বলছি যে ফোর্স, এটা এই যে ডেফিনিশনটা দিলাম ভাইয়া, এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে ফোর্সের কোয়ালিটেটিভ ডেফিনিশন, কোয়ালিটেটিভ
definition. Physical quantity and a vector quantity. Force is a physical quantity and a vector quantity which breaks or tries to break, or which changes or tries to change the inertia of an object. এই হচ্ছে আমাদের নিউটনস ফার্স্ট ল অফ মোশন। নিউটন ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা তাহলে কি কি পাচ্ছি? আমরা ডেরাইভেটিভস বলবো না, আমরা বলবো we get two concepts. We get two concepts from first law. Number one, inertia বলে একটা কনসেপ্ট আমরা পাচ্ছি। Number two, the qualitative definition of force পাচ্ছি। The qualitative definition of force পাচ্ছি। এখন একটা টার্মের, একটা কোয়ান্টিটির আমরা শুধুমাত্র কোয়ালিটেটিভ ডেফিনিশন দিয়েছি, কোনো কোয়ান্টিটেটিভ ডেফিনিশন নাই, দ্যাট ডাজন্ট সিট রাইট। বা সেটা আসলে ওই মানে ওই কোয়ান্টিটিটাকে পারফেক্টলি এক্সপ্রেস করে না। তো এই জায়গাটাতে আপনারা একটু মাথায় রাখবেন অবশ্যই, যে দিস ইজ ওয়াই মানে আমার ফার্স্ট ল এর পরে সেকেন্ড লটাও আসতে প্রয়োজন হয়েছে। এমনিতেই আসলে আসে নাই। সেকেন্ড লটা কি করেছে জানেন? সেকেন্ড ল যেটা, সেটা আমি বলেছি আপনাদেরকে আগে স্লাইডে কোনো এক জায়গায়, যে সেকেন্ড ল থেকে আমরা কোয়ান্টিটেটিভ ডেফিনিশন অফ ফোর্স পাচ্ছি। বলেছি এই যে এখানে কোয়ান্টিটেটিভ ডেফিনিশন অফ ফোর্স আমরা সেকেন্ড ল থেকে পাচ্ছি। এখন আমরা যেটা দেখবো সেটা দেখবো হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন। এখন বিফোর গোয়িং ইনটু সেকেন্ড ল, আমরা একটা নতুন কোয়ান্টিটি শিখবো। সেই কোয়ান্টিটিটার নাম হচ্ছে মোমেন্টাম। মোমেন্টামকে আমরা ডিফাইন করেছি খুবই সিম্পলি বইয়ে। বইয়ে বলেছে মোমেন্টামকে আমরা পি দিয়ে এক্সপ্রেস করি। কেন এটা আমরা জানি না, আসলে জানি পি মানে মোমেন্টাম, যেই ল্যাটিন মোমেন্টামের যে ল্যাটিন প্রতিশব্দ, সেই ল্যাটিন প্রতিশব্দের প্রথম ওয়ার্ডটা পি, এই জন্য পি ইউজ করি, বিকজ মোমেন্টামের প্রথম শব্দটা হচ্ছে এম, এম দিয়ে ম্যাস বুঝায়, তো কনফিউশন হয়ে যেত। এনিওয়েজ, মোমেন্টামকে ডিফাইন করা হয়েছে কোনো একটা অবজেক্টের ম্যাস এবং ভেলোসিটির প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট অফ the velocity and mass of an object. এটাকেই আমাদের বইগুলোতে এবং গাইডগুলোতে বলেছে মোমেন্টামের ডেফিনিশন হিসাবে, ঠিক আছে? বাট মোমেন্টামের ডেফিনিশনটা না এতটা, কি বলবো, মানে স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? শিওর? Yes, sir. ওকে, আমার এখানে তো দেখা যাচ্ছে, মানে আমার এখান থেকে শেয়ার হয়ে আছে। আপনার ওখানে কি কোনো কারণে ইয়ে হচ্ছে নাকি দেখেন তো একটু, মানে নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, তেহজিব কোয়েশ্চেন করছে why do we use p? That is because মোমেন্টামের যে ল্যাটিন ট্রান্সলেশন, the Latin translation of momentum is called impetus. তো এই ইমপেটাসের পি থেকে আমরা মোমেন্টামকে পি দিয়ে এক্সপ্রেস করতেছি, দ্যাটস ওয়াই ইটস দ্যাট সিম্পল। মানে বেসিক্যালি যেন হচ্ছে গিয়ে ওই ম্যাথও তো এম দিয়ে এক্সপ্রেস করে, ওইসবের সাথে যেন কোনো কনফিউশন বা কন্ট্রাডিকশন না হয়, এই জিনিসটার জন্য আমরা আসলে মোমেন্টামকে এইভাবে প্রকাশ করি, ঠিক আছে? সাবিনা, আপনার স্ক্রিন এসেছে? No, sir. স্ক্রিন নিয়ে কি আর কারো সমস্যা হচ্ছে নাকি সাবিহার একাই সমস্যা হচ্ছে? আচ্ছা, এটা কাজ করি, যেহেতু চলেন তাহলে আমরা এখান থেকে আবার শুরু করি। আই গেস যেটা বলছিলাম যে মোমেন্টামকে আমরা বইয়ে ডিফাইন করেছি হচ্ছে দ্য প্রোডাক্ট অফ দ্য ভেলোসিটি অফ মাস ডাজন্ট ইট মিক্স উইথ পাওয়ার। ও আচ্ছা, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। ইট ডাজ নট গেট মিক্সড উইথ পাওয়ার পি, দ্যাটস বিকজ পাওয়ার পি ইজ ক্যাপিটাল পি, দ্যাটস পাওয়ার, and যেটা স্মল পি, দ্যাটস মোমেন্টাম। তো না, নট রিয়েলি, খুব একটা মিক্স আউট হয়ে যায় না। অ্যান্ড
মানে পাওয়ারকে মানে এই নোটেশন গুলো আসলে আরো বড় হলে আরো ভেগ হয়ে যায়। এই নোটেশন গুলো খুব একটা যে আহ, কি বলবো গুরুত্বপূর্ণ রোল প্লে করে এটাও আসলে ওরকম না। ঠিক আছে, তো পাওয়ারও পি, মোমেন্টামও পি, ডাজন্ট হার্ট বিকজ একটা ক্যাপস অন একটা ক্যাপস অফ এরকম আর কি সিচুয়েশন। এনিওয়েজ, তো আই হোপ এতটুকু ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা তাহলে যেটা বলছিলাম মোমেন্টামের ফর্ম মানে ডেফিনেশনটাতে আমরা যাই। আনুষ্কা কিছু বলবা? সেটা আবার বলবেন, আমি তো বুঝতে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। না আমি বলছিলাম যে ওই যে মোমেন্টামকে আমরা পি দিয়ে এক্সপ্রেস করি বিকজ ল্যাটিন ওয়ার্ডটা ইম্পেটাস। তো তেজি কোয়েশ্চেন করছিল যে পাওয়ারকেও পি দিয়ে এক্সপ্রেস করা হয়, মোমেন্টামকেও পি দিয়ে এক্সপ্রেস করা হয়, এখানে কনফিউশন হয় কিনা। তো আমি বলছিলাম যে না, আসলে খুব একটা কনফিউশন হয় না। এটাই, এতটুকুই। বিকজ পাওয়ার পি হচ্ছে বড় হাতের পি, আর মোমেন্টামের যে পি সেটা হচ্ছে ছোট হাতের পি, দুটো দুই রকম পি। তো এনিওয়েজ, তো মোমেন্টামকে ডিফাইন করছি আমরা কিভাবে, দ্য প্রোডাক্ট অফ দ্য ভেলোসিটি অ্যান্ড ম্যাস অফ অ্যান অবজেক্ট। এটা হচ্ছে গিয়ে আপনারা দেখে বুঝতেছেন বা পড়ে বুঝতেছেন, এটা মোমেন্টামের কোয়ান্টিটেটিভ ডেফিনেশন। কোয়ান্টিটেটিভ ডেফিনেশন, এটা কোয়ালিটেটিভ ডেফিনেশন না একেবারেই। তো যদি এখন মানে কোয়ালিটেটিভ ডেফিনেশনটা হইতে হয়, কোয়ালিটেটিভ ডেফিনেশনটা অনেকটা কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ ডেফিনেশনটা অনেকটা ইনার্শিয়ার মতো। ঠিক আছে, আমি আগে একটু বলি কি, তারপর আমি বুঝাচ্ছি। তো মোমেন্টাম ইজ দ্য কোয়ান্টিটি, momentum is the quantity of motion possessed, posed by না, posed লিখেছি, আসলে possessed হবে, possessed by a moving object. It depends both on the velocity and mass. It depends both on the velocity and mass. It depends both on the velocity and mass. The greater the mass or speed of an object, the more momentum it has, and the harder it is to stop. এই যে লাস্টের লাইনটা বলছি, আমি আরেকবার রিপিট করি। The greater the mass or speed of an object, the more momentum it has and the harder it is to stop. এইটা হচ্ছে ট্রুলি মোমেন্টামের অ্যাকচুয়াল কোয়ালিটেটিভ পার্ট, যেটাতে আপনি বুঝতে পারেন যে আসলে মোমেন্টাম জিনিসটা কি। ঠিক আছে, আমি এখন এই কথাটাকে একটা এক্সাম্পল দিয়ে, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে একটু বুঝাইতে চাই। ঠিক আছে, মনে করেন আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, ধরেন একটা রাস্তা, এই রাস্তার সামনে ধরেন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার দিকে মনে করেন একটা ফ্রেন্ড এরকম সাইকেল চালায় আসতেছে। ঠিক আছে, ফ্রেন্ড সাইকেল চালায় আসতেছে, সেই সাইকেলের ভেলোসিটি খুব একটা মনে করেন বেশি না, মনে করেন খুবই কম অ্যামাউন্ট অফ একটা ভেলোসিটি, 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতেছে। আপনি এরকম হচ্ছে গিয়ে হাত নিয়ে দাঁড়ায় আছেন, যাইতে দিবেন না আপনার ফ্রেন্ডকে। তো দ্য মোমেন্ট ইয়োর ফ্রেন্ড হিটস ইউ, ও আস্তে আস্তে আপনার দিকে আসতেছে, আয়শা যখন আপনার হাতের সামনে পড়ছে ও কিন্তু থেমে যাবে। এটা আমি জানি না আপনারা বুঝেন কি বুঝেন না, বাট ও কিন্তু আসলে ওই জায়গায় থেমে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? খুবই আস্তে একজন সাইকেল চালায় আসতেছে, আপনি হাত দিয়ে তাকে টোকা মেরে বা ধাক্কা মেরেও কিন্তু আসলে ইমব্যালেন্স করে ফালাই দিতে পারেন। এটা কিন্তু খুব একটা ইম্পসিবল কিছু না, অসম্ভব কিছু না। তো মনে করেন যে অবজেক্টটা মানে আপনার যে ফ্রেন্ডটা আসছে, সেই ফ্রেন্ড তার সমস্ত সাইকেল সহ যে ম্যাস ছিল, ধর আপনার ফ্রেন্ডের ম্যাস হচ্ছে গিয়ে 50 কিলোগ্রাম, আর আপনার সাইকেলের ওয়েট মনে করেন 10 কিলোগ্রাম, তাহলে টোটাল 60 কিলোগ্রামের একটা বডি আপনার দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে আসছে, আপনি ওটাকে সুন্দর করে 2 হাত দিয়ে থামাই দিচ্ছেন। তো আপনি চিন্তা করেন এখানে ফার্স্ট কেসে মোমেন্টাম P1 ইকুয়ালস টু আপনি বলতে পারেন 60 × 2 ইজ ইকুয়ালস টু 120, ইউনিট হবে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, প্রথম কেসে।
এবার সেকেন্ড আরেকটা কেস বা আরেকটা সিনারিও চিন্তা করেন, যে সিনারিওতে আপনি এখন এই যে রাস্তার উপর দাঁড়ায় আছেন, কিন্তু এই রাস্তার উপর এবার আপনার ফ্রেন্ড একটা মনে করেন ট্যাঙ্ক চালায় আসতেছে, ঠিক আছে? এই আপনার ফ্রেন্ড একটা ট্যাঙ্ক চালায় আসতেছে বিশাল আপনার দিকে। তো যে ট্যাঙ্ক চালায় আসতেছে ট্যাঙ্কের ওয়েট আপনি বুঝতেছেন লিস্ট ৬,০০০ কিলোগ্রাম হবে, খুব একটা হালকা ট্যাঙ্ক সেটা না। এবং ট্যাঙ্কটা মনে করেন 2 মিটার/সেকেন্ড ভেলোসিটিতেই আপনার দিকে আগাচ্ছে। এখন আপনি যদি মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে সাইকেল চালায় আসতেছে থামাইতে পারছেন, ট্যাঙ্কের সামনে আপনি দাঁড়ায় গেছেন ২ হাত ফেলায়া, থামায় ফেলবেন, একটু ভালো করে চিন্তা করে দেখেন, ট্যাঙ্ক কিন্তু আপনাকে মোটামুটি পিষে চ্যাপ্টা করে চলে যাবে। দ্যাট ইজ বিকজ ৬,০০০ ইন্টু 2 বা 12000 12,০০০ কিলোগ্রাম/মিটার/সেকেন্ড মোমেন্টাম এখন বেশি। তাই আপনার এখন এই ট্যাঙ্ক সহ বন্ধুকে থামাইতে অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে, অনেক হার্ডার টু স্টপ। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে মোমেন্টাম। আপনি মোমেন্টাম ছাড়া আর কোনো কোয়ান্টিটি দিয়ে এই জিনিসটাকে ডিফারেনশিয়েট করে বলতে পারেন না যে আপনার ফ্রেন্ড যখন সাইকেলে আছে তার থামানো খুব সহজ, বা যখন সে ইয়াতে আছে ট্যাঙ্কের মধ্যে আছে তাকে থামানো কঠিন। বিকজ দুজনে একই মাস পারে, ভেলোসিটিতে থাকার পরেও ম্যাস ডিফারেন্ট, মোমেন্টাম ডিফারেন্ট। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেই আমি এরকম। অনেক সময় আমরা স্কুলে বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করার সময় একজন আরেকজনের দিকে ছোট ছোট কাগজের বল ছুড়ে মারি। তোমার ওখানে হচ্ছে আপনার ফ্রেন্ড দাঁড়ায় আছে, আর আপনি হচ্ছে এখানে একটা গিলটি নিয়ে দাঁড়ায় আছেন, আপনি ছোট্ট একটা কাগজের বল ছুঁড়ে মারছেন। তো সেই কাগজের বলটা মনে করেন ভালো ভেলোসিটি অ্যাটেইন করছে, 20 মিটার/সেকেন্ড বেগে আপনার ফ্রেন্ডের গায়ে আঘাত করছে। কিন্তু যে কাগজের বল ইটসেলফ আছে, ওর মাস খুব একটা বেশি না। ওর মাস মনে করেন 0.0001 কিলোগ্রাম। ঠিক আছে? বা আসলে আরো কম, 0.0001 কিলোগ্রাম। তো এই ক্ষেত্রে তার মোমেন্টামটা হবে 0.0001 × 20 অথবা 0.002 কেজি/মিটার/সেকেন্ড। আপনার গায়ে আসলে লাগবে না খুব একটা, যেহেতু খুব 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 কম মোমেন্টাম। আপনার গায়ে যখন সেই কাগজের বলটা মানে বাড়ি মারছে, একটু হয়তো ব্যথা করতে পারে ১ সেকেন্ডের জন্য, তারপর থেমে যাবে, পড়ে যাবে, কিছু হবে না আসলে। বাট সেই সেম ফ্রেন্ডটা যদি এখন আপনার দিকে কাগজের বল ছুঁড়ে না মেরে একটা বন্দুক দিয়ে গুলি করে, চিন্তা করে দেখেন, পিস্তল নিয়ে আসছে, পিস্তল দিয়ে এসে আপনার দিকে শুট করতে। তো বুলেট যদি শুট করে, বুলেটের যে ম্যাস আছে, বুলেটের ম্যাসটা খুব বেশি না, সাধারণত 10 গ্রাম মতো হয়। 10 গ্রাম মানে হচ্ছে গিয়ে 0.01 কিলোগ্রাম। কিন্তু বুলেট যখন সে ফায়ার করতেছে, সেই বুলেট ফায়ারিং এর ভেলোসিটি মোটামুটি 150 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড না, বা 1500 মিটার/সেকেন্ডও হইতে পারে। তো সেই ক্ষেত্রে P2 যদি ক্যালকুলেট করেন 1500 মিটার/সেকেন্ড ইন্টু 0.01 বা 15 কেজি/মিটার/সেকেন্ড, দ্যাট ইজ প্রিটি হিউজ থিং। আসলে এটা অনেক বড় একটা মোমেন্টাম। এটা আপনাকে মোটামুটি ফুটা করে মেরে ফেলবে, অস্বাভাবিক কিছু না কিন্তু। বুঝতে পারছেন? তো দ্যাট ইজ হোয়াট মোমেন্টাম ইজ। গুলি লাগতেছে, আপনি ফুটা হয়ে মরে যাচ্ছেন, কিন্তু ওই যে ছোট্ট একটা কাগজের বল লাগছে, সেটাতে আপনার কিছু হচ্ছে না। মানে ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট, বিকজ মোমেন্টামের একটা এখানে পার্থক্য আছে। বুঝতে পারছি জিনিসটা? আশা করি বুঝাইতে পারছি। তো এই হচ্ছে গিয়ে মোমেন্টাম। এই হচ্ছে গিয়ে মোমেন্টাম। মোমেন্টাম নিয়ে এত কথা এই জন্য বললাম, বিকজ যখন আপনি একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করবেন, সেই অবজেক্টের আমরা মাত্রই দেখে আসতেছিলাম ফোর্সের ডেফিনেশনে যে তার ইনার্শিয়া চেঞ্জ হবে। এক্সটার্নাল ফোর্সের জন্য তার ইনার্শিয়া চেঞ্জ হবে। ইনার্শিয়া চেঞ্জ হবে মানে সে আর ইউনিফর্ম ভেলোসিটিতে থাকবে না। যত কিছুই হোক তার ইউনিফর্ম ভেলোসিটি থাকবে না, মানে ভেলোসিটি চেঞ্জ হবে। তো ভেলোসিটি যদি চেঞ্জ হয়, একটা অবজেক্ট ব্যাপারটা বুঝছেন, আপনি কি করছেন, একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করছেন, ফোর্স অ্যাপ্লিকেশনের জন্য কোথায় আসছে চেঞ্জ, চেঞ্জ ইন ইনার্শিয়া আসছে। যখন ইনার্শিয়া ছিল তখন তার ইউনিফর্ম ভেলোসিটি ছিল, ইনার্শিয়াতে চেঞ্জ আসছে বলে এখন তার চেঞ্জ ইন ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি আর ইউনিফর্ম নাই, ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। ভেলোসিটি যদি চেঞ্জ হয়ে যায়, যেহেতু মোমেন্টাম নিজে পি ইকুয়ালস টু এমভি, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম। ফোর্স যে অ্যাপ্লাই করছেন এর জন্য তার চেঞ্জ ইন মোমেন্টাম হবেই। ফোর্স অ্যাপ্লাই করছেন, এটা হচ্ছে আপনার কজ। বুঝছেন? ফোর্স যে অ্যাপ্লাই করছেন এটা হচ্ছে আপনার কজ, আর তার ইফেক্ট হচ্ছে সেই অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে। তো যদি প্রশ্ন আসে কোন অবজেক্টের উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কেমনে ক্যালকুলেট করব,
আপনি তার ইফেক্ট ক্যালকুলেট করবেন, আপনি ক্যালকুলেট করবেন চেঞ্জ ইন মোমেন্টাম কতটুকু হয়েছে, কত দ্রুত হয়েছে, এই ক্যালকুলেশন গুলো করলে আপনি বুঝে যাবেন ফোর্স কি হয়েছে। আর নিউটন তাই করছে, নিউটন এক্স্যাক্টলি তাই করছে। কি করছে ওইটা সেকেন্ড লতে বলা আছে, আমি বলছি। বাট বিফোর গোয়িং টু দ্যাট, ব্যাপারটা বুঝছেন, চেঞ্জ ইন মোমেন্টাম জিনিসটা একটু বুঝাই। মোমেন্টাম যেহেতু বুঝাইছি, এখন চেঞ্জ ইন মোমেন্টাম জিনিসটা একটু বুঝাই। মনে করেন এই হচ্ছে কি একটা রোড আছে, এই রোডের মধ্যে একটা মনে করেন এরকম কি বলে বল আছে বা একটা চাকা আছে, এই চাকাটা ইউ একটা ভেলোসিটি নিয়ে মুভ করতেছে। এখন কিছুক্ষণ পরে আপনি দেখলেন এই চাকাটার ভেলোসিটি আর ইউ না, এই চাকাটার ভেলোসিটি এখন হয়ে গেছে ভি। আপনি যখন দেখা শুরু করছেন তখন টি ইকুয়ালস টু 0 একটা টাইম ছিল, যখন আপনি দেখা শেষ করতেছেন তখন একটা নির্দিষ্ট টাইম পরে আপনি ফাইনাল ভেলোসিটি রিডিং নিছেন। আপনি এখন যেহেতু চ্যাপ্টার 2 পড়ে আসছে, আপনি জানেন যে অবশ্যই এখানে এক্সেলারেশন ছিল, এক্সেলারেশন ছিল বলেই তার ভেলোসিটি চেঞ্জ হয়েছে, তাই না? বাট আমি এখন ওই কথা যাব না, এক্সেলারেশনের কথা যাব না, ভেলোসিটির কথা যাব না। আমি যদি সিম্পলি জিজ্ঞেস করি যে টি ইকুয়ালস টু 0 তে এই অবজেক্টের P1 মোমেন্টাম কত ছিল, আপনি অ্যান্সার দিবেন, যেহেতু আমি অবজেক্টের ম্যাস বলি নাই, মনে করেন ধরে নেন এখন অবজেক্টের ম্যাসটা এম, তো যখন টি ইকুয়ালস টু 0 মুহূর্ত, তখন সেই অবজেক্টের P1 বা ইনিশিয়াল মোমেন্টাম আপনি বলবেন এম ইউ, বলবেন না? বিকজ টি ইকুয়ালস টু 0 মোমেন্টে ম্যাস হচ্ছে এম, ভেলোসিটি হচ্ছে ইউ, তাহলে তার মোমেন্টাম হচ্ছে গিয়ে P1 ইকুয়ালস টু এম ইউ। আর যখন টি ইকুয়ালস টু টি সেকেন্ড, ঘটনা শেষ হয়ে গেছে, ভেলোসিটি হয়ে গেছে ভি। এবার যদি কেউ জিজ্ঞেস করে ফাইনাল মোমেন্টাম কত, P2, P2 এর মান আপনি বলবেন এম ভি, কোনো কোয়েশ্চেন নাই এখানে। তো এখন যদি আপনার কাছে কেউ এসে প্রশ্ন করে যে ভাইয়া খুব ভালো কথা, আমি একটা ফাইনাল মোমেন্টাম পেয়েছি কোনো একটা ঘটনায়, আর তার একটা ইনিশিয়াল মোমেন্টাম ছিল, তাহলে আমি যদি এই ফাইনাল মোমেন্টাম আর ইনিশিয়াল মোমেন্টামের পার্থক্য, ডিফারেন্স বের করি, সেটা আমাকে কি দিবে? আপনারা জানেন ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি ডিফারেন্স হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি দেয়। তাহলে মোমেন্টামের ক্ষেত্রে ফাইনাল মোমেন্টাম, ফাইনাল পি বা ফাইনাল মোমেন্টাম এবং ইনিশিয়াল মোমেন্টামের ডিফারেন্স আপনাকে চেঞ্জ ইন মোমেন্টাম দিবে। কি দিবে? চেঞ্জ ইন মোমেন্টাম দিবে। বুঝতে পারছেন? চেঞ্জ ইন মোমেন্টাম দিবে। এখন চেঞ্জ ইন মোমেন্টামকে আমরা চেঞ্জ ইন ভেলোসিটিকে যেরকম ডেল্টা ভি দিয়ে প্রকাশ করি, ডেল্টা ভি মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। আপনারা জানেন ডেল্টা এমন একটা সাইন যেটা যেই চিহ্নের বা যেই প্রতীকের আগে বসে তার চেঞ্জ নির্দেশ করে। তো ডেল্টা ভি যদি চেঞ্জ ইন মোমেন্টাম হয়, ভেলোসিটি হয়, ডেল্টা পি হবে চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম। ডেল্টা ভি এর সমীকরণ যখন আপনারা লেখেন, তখন যদি আপনারা লেখেন ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে আপনারা ডেল্টা পি এর ইকুয়েশন যখন লিখবেন, আপনারা লিখবেন P2, P2 হচ্ছে আমার এখানে ফাইনাল, P2 হচ্ছে আমাদের জন্য এখানে ফাইনাল মোমেন্টাম, P1 হচ্ছে আমাদের জন্য এখানে ইনিশিয়াল মোমেন্টাম। এটা আশা করি বোঝাতে হবে না। তো P2 মাইনাস P1, P2 মাইনাস P1 মানে হচ্ছে mv মাইনাস mu। এখন মূল কথাটা এখানেও না, মূল কথাটা হচ্ছে আপনি তো ভাইয়া এই মোমেন্টাম যে চেঞ্জ করছেন, হুদাই চেঞ্জ হয় নাই, কিছু না কিছু আপনি অ্যাপ্লাই করছেন, যেটাকে এক্সটার্নাল ফোর্স বলবো, আর তার সময়, একটা সময় লাগছে। মানে আপনি ফোর্স দিছেন, তারপর বা কিছু একটা করছেন, ফোর্সের কথায় পরে আসে, কিছু একটা করছেন, সেই কিছু একটা করার জন্য আপনার মোমেন্টাম যে চেঞ্জ হয়েছে তার টাইম লাগছে। আমি তাহলে বলতে পারি না ভাইয়া যে টোটাল টি সেকেন্ড টাইম লাগছে আমার এই চাকার মোমেন্টাম ডেল্টা পি পরিমাণ চেঞ্জ করতে, মানে 0 সেকেন্ড থেকে টি সেকেন্ড সময় লাগছে তার ভেলোসিটি ইউ থেকে ভি হইতে, অথবা মোমেন্টাম এম ইউ থেকে এম ভি হইতে। টি সেকেন্ড সময় লাগছে মোমেন্টাম ডেল্টা পি পরিমাণ চেঞ্জ হইতে। তাহলে কেউ যদি প্রশ্ন করে এক সেকেন্ডে, প্রতি ইউনিট টাইমে কি পরিমাণ চেঞ্জ হয়েছে তার মোমেন্টাম, সেটা আমরা ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড দিয়ে বের করে ফেলতে পারি একদম সিম্পলি। এটাই হচ্ছে কি আমাদের জন্য ইউনিটারি মেথডের রুলস, তাই না? তো ডেল্টা পি বাই টি, এই যে টার্মটা ডেল্টা পি বাই টি, জাস্ট ডেল্টা পি বাই টি, এইটাকে আমাদের বই একটা ফ্যান্সি নামে ডেকেছে। সেই ফ্যান্সি নামের নামটা হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। এক্সিলারেশনের ডেফিনেশনে মনে করে দেখেন, যখন এই রেট কথাটা আসে তখনই টাইম দিয়ে, টাইম ডিফারেন্স দিয়ে একটা কোয়ান্টিটিকে আমি ভাগ করে দিই। তো ডেল্টা পি বাই টি হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। পুরা ওয়ার্ডটা বা পুরা টার্মটা, পুরা কনসেপ্টটা হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, উইথ
রেসপেক্ট টু টাইম, কিন্তু এই সাদা কালিতে যে অংশটুকু লেখা উইথ রেসপেক্ট টু টাইম, এটা আর বলা লাগে না, বলার অপেক্ষা রাখে না, সময়ের সাথেই তো মোমেন্টাম চেঞ্জ হবে, আর কিসের সাথে চেঞ্জ হবে, তাই না? তো ওই জিনিসটা একটু হচ্ছে গিয়ে আমরা এই ওই উজ্জ্বল করে রাখি, বলি না সব সময় আর কি, ঠিক আছে? এখন এই যে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, এই কথাটার মানে কি একটু বুঝছেন? এই কথাটার মানে কি একটু বুঝছেন? আমি দুইটা এক্সাম্পল দিই পাশাপাশি। মনে করেন এই যে চাকার এক্সাম্পল ছিলাম, তো তো মনে করেন এই একটা চাকা, এই চাকার প্রথম ভেলোসিটি ছিল 2 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড সময় পর তার ভেলোসিটি হয়েছে মনে করেন 5 মিটার পার সেকেন্ড। তাহলে 2 থেকে 5 হইতে এই ভদ্রলোকের কতটুকু টাইম লাগছে? 10 সেকেন্ড টাইম লাগছে এই চাকাটার। আমি যদি পাশে আরেকটা চাকার সাথে তুলনা করি, এই চাকাটাও মনে করেন 2 মিটার পার সেকেন্ড থেকে তার জার্নি শুরু করছে, শেষে গিয়ে আমি এই চাকারও 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দেখলাম, কিন্তু এই চাকার টাইম লাগছে মাত্র 2 সেকেন্ড। তাহলে আমি যদি এখন গাড়ির চাকা কিনতে যাই, কোন চাকাটা আমি কিনবো? বা আমরা ধরেন মানে যদি আমি এই দুইটার মধ্যে চুজ করতে বলি এবং বলা হয়েছে আমার কাছে সময় কম, কম সময়ে শেষ করতে হবে, আমি অবশ্যই কি সাদা কালারের চাকাটাকে বা সাদা কেসটাকে চুজ করব। তো আমি এটা ডিফারেন্সটা কিসের উপর বেস করে করতেছি? ডিফারেন্সটা করতেছি হচ্ছে গিয়ে, একে তো প্রথমে দেখতেছি যে আমার এই চাকাটা কতটুকু পরিমাণ ভেলোসিটি চেঞ্জ করছে বা মোমেন্টাম চেঞ্জ করছে। ধরে নিচ্ছি এই মধ্যে চাকার আসলে আমার মাসের কোনো চেঞ্জ হয় নাই, তো মোমেন্টাম চেঞ্জ করছে ডিভাইডেড বাই টাইম। আমি ধরে নিচ্ছি এখানে চাকার মাসের কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এম কমন নিয়ে 5 - 2, এটা হচ্ছে তার মোমেন্টামের চেঞ্জ ডিভাইডেড বাই টাইম। এই দুইজনের এই দুইটা রাশির মধ্যে তুলনা করে আমি বলতে পারতেছি যে এইখানে বাম পাশেরটা বেশি, ডান পাশেরটা কম, সুতরাং অবশ্যই অবশ্যই আমি সময় বাঁচানোর জন্য ডান পাশের কেসটাকে চুজ করব, তাই না? তো দিস ইজ ওয়াই, এখন যদি প্রশ্ন আসে, দিস ইজ ওয়াই প্রশ্নটা আসে যে ভাই এই চাকা কেন কম সময় নিছে, এই চাকা কেন বেশি সময় নিছে। যখন ওই কেন অ্যান্সারটা আপনি করতে যাবেন, তখনই প্রশ্ন আসে যে কেন তাহলে তার মোমেন্টাম চেঞ্জ হয়েছে, বিকজ আপনি এই দুইজনের উপরে এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল মানে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছেন। একজনের উপর ফোর্স নিশ্চয়ই বেশি ছিল, তাই সে 2 সেকেন্ড টাইমের মধ্যে কাহিনী করে ফেলছে, আরেকজনের ফোর্স নিশ্চয়ই কম ছিল, তাই সে কম অ্যামাউন্ট অফ মানে বেশি অ্যামাউন্ট অফ টাইম নিছে আর কি, বেসিক্যালি বুঝতে পারছি। And that is what Newton actually saw তার এক্সপেরিমেন্টে, এবং দ্যাট ইজ হাউ সে নিউটন সেকেন্ড ল অফ মোশন দিয়েছে। নিউটন সেকেন্ড ল অফ মোশন অনেকে ভুলভাবে লেখে, অনেকেই ভুলভাবে লেখে। আমি এখন যেভাবে লিখবো সেটাই সব থেকে কারেক্ট মেথড, অন্যত না। সেটা হচ্ছে the rate of the rate of change in momentum is directly proportional. The rate of change of momentum is directly proportional to the applied force. অনেকে কথাটা উল্টা ভাবে বলে, অনেকে বলে the applied force is proportional to the rate of change of momentum। এই কথা জীবনেও বলা যাবে না। The only correct way to say is this: the rate of change in momentum is directly proportional to the applied force. That is because the rate of change in momentum, এটা হচ্ছে result, the result is directly proportional to the cause। কথাটা বলা যায় না, cause is directly proportional to the result, এরকম বলা যায় না, বলতে হয় result is directly proportional to the cause। The rate of change in momentum is directly proportional to the applied force, and the force acts along the direction of the change in momentum। That means যেই দিকে আমার মোমেন্টাম চেঞ্জ হয়েছে ওই দিকেই আসলে ফোর্স অ্যাক্টিভ ছিল, যার কারণে the rate of change in momentum is directly proportional to the applied force। এখন আমি একটু আগের পেজে লিখে এসেছি, the rate of change in momentum কে আমরা ডেল্টা পি ডিভাইডেড বাই টি দিয়ে এক্সপ্রেস করি, প্রপোর্শনাল সাইন দিব, এবং এফ ফোর্স হচ্ছে আমার ডান পাশে থাকবে, ঠিক আছে? সবসময় মনে রাখবেন প্রপোর্শনাল সাইনের ডান পাশে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, বাম পাশে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, and that is how you are going to write it, ইনশাআল্লাহ।
এখন যেহেতু এটা প্রপোর্শনাল ইকুয়েশন থেকে মানে প্রপোর্শনাল রিলেশন, নট ইকুয়েশন, মাই ব্যাড, প্রপোর্শনাল রিলেশন ইকুয়েশন মানে রিলেশন থেকে ইকুয়েশনে যাওয়ার জন্য আমাদের একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট দরকার হয়। তো ডেল্টা পি বাই টি ইকুয়ালস টু আমরা বলবো কে ইন্টু পি। কে হচ্ছে সেই কে ইন্টু এফ, পি কেন বলছি, কে ইন্টু এফ। কেটা হচ্ছে আমাদের জন্য এখানে একটা কি জানি বলে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এবং তারপর আমরা ফোর্সের ইউনিট কেমন ভাবে ডিফাইন করি যেন কে ইকুয়ালস টু 1 হয়, কে ইকুয়ালস টু আলটিমেটলি 1 হয়, এবং সেখান থেকে আমরা বলতে পারি ডেল্টা পি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু এফ, এবং ডেল্টা পি মানে হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু এফ। এই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি কে আমরা এক্সেলারেশন এ বলি, যেখান থেকে আমরা ফোর্স এফ ইকুয়ালস টু এম এ বলে ফেলতে পারি। ঠিক আছে, দ্যাট ইজ হাউ ফোর্স এফ ইকুয়ালস টু এম এ এই ইকুয়েশনটা আসে। এনিওয়েজ, আজকের ক্লাসটা আমি আসলে এই পর্যন্তই রাখতে হচ্ছে। আমাকে একটু এখন মানে বাসায় কিছু আমার কাজ আছে, এটা আমাকে সামলাতে হবে। বাট ডোন্ট ওয়ারি, আমি ইনশাল্লাহ আরো এক্সট্রা ক্লাস বলতে মানে এক্সট্রা ক্লাস না, আসলে তোমাদের তো ক্লাস কিছু মিস গেছে, সেগুলোর মেকআপ ক্লাস প্লাস আজকেও আরো 1 ঘন্টার একটা ক্লাস তোমাদের পাওনা আছে, পাওনা থাকছে আর কি ইনশাল্লাহ। তো এই ক্লাসগুলো আমি তোমাদেরকে হয়তোবা রবিবার থেকে শিডিউল করে দিব। যদি কোচিং খোলা থাকে তাহলে রবিবারে আমি চেষ্টা করবো অবশ্যই কোচিং এ এসে একটা ক্লাস নেওয়ার জন্য। আর যদি বৃষ্টি বাদল এরকমই থাকে রবিবারে, তাহলে আমরা রবিবারে এরকম কোন একটা সময়ে অনলাইনে ক্লাসে বসে যাব। আর ইন দ্য মিন টাইম আমি দেখছি যে কিছু ভিডিও রেকর্ড করে দেওয়া যায় কিনা চ্যাপ্টার 2 এবং 3 এর ম্যাথের বা গাণিতিক সমস্যা, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোর উপর। ঠিক আছে, তাহলে স্যার স্লাইড গুলো একটু গ্রুপে দিয়ে দিন। আমি স্লাইড গুলো গ্রুপে দিয়ে দিব। ইয়েস, আমাকে একটু সময় দিও, আমি আধা ঘন্টার মধ্যে 2টো স্লাইড, গতকালকেরটা আজকেরটা দুটোই দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে স্যার। আর if we can separate v minus u and get a, what about m by t? আচ্ছা না v minus u কে সেপারেট করে আমরা আসলে a পাই না, m এই v minus u ডিভাইডেড বাই t। তো এই v minus u ডিভাইডেড বাই t পুরাটা হচ্ছে আসলে আমার জন্য অ্যাক্সেলারেশন a। তো m a equals to আর আসলে থাকে f। That's what it is. Okay. Anyways, thank you so much। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি ইনশাআল্লাহ। আমি এক্সট্রা ক্লাস বা বাকি ডিটেইলস খুব শীঘ্রই জানাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।